পরপর ৪ বার বাচ্চা নষ্ট হবার পর উপলব্ধি করলাম আমার স্বামী বদলে যাচ্ছে। তার চোখে আমার প্রতি কোনো অনুভূতি দেখতে পেতাম না। না সে আমার কাছে আসতো আর না আমাকে তার কাছে ঘেঁষতে দিত। একই কক্ষে আমরা দুজন ছিলাম আগন্তুকের মতো। কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলল বিন্দু। ভেতরটা কাঁপছে তার। ভালোবাসা এভাবে পাল্টে যায়? এভাবে কারোর প্রতি কারোর অনুভূতির ভাটা পড়ে? বিন্দু বুঝতে পারে না। শুধুমাত্র পরপর কয়েকবার বাচ্চা নষ্ট হয়েছে বলে তাদের মধ্যকার সুন্দর সম্পর্কটাও কেমন বেরঙিন হয়ে গেল। আচ্ছা, নারীর জীবন সার্থক হয়, পরিপূর্ণতা পায় শুধুই সন্তান জন্মদানে, আর পুরুষের? বিন্দুর মনে পড়ল সেসব দিনের কথা। শারীরিক মানসিকভাবে কতটা বিপর্যস্ত ছিল সে। কেউ ছিল না তার পাশে, তার মনের কথাগুলো শোনার। স্বামী তো তার ব্যাপারটা বুঝতোই না, এমনকি তার শাশুড়িও না। উল্টো মানুষের কাছে বদনাম, গালমন্দ করতো সবসময়। তার স্বামীর দ্বিতীয় বিয়ের ব্যাপারটাও ওনার হাতই ছিল সবার আগে। বিন্দু সেসব কিছুই বলেনি। সময় তাকে বলতে দেয়নি। সে আবারও বলতে লাগলো। এরপর যখন সে দ্বিতীয় বিয়ে করে আমার সাজানো গোছানো ছোট্ট সংসারটার সতীন আনলো, তখন বুঝতে পারলাম আমার প্রতি তার সমস্ত অনুভূতি ফুরিয়েছে। ভালোবাসাদের মরণ হয়েছে। আমি অবাক হলাম না। হাসিমুখে চিরচেনা জায়গাটা অন্য কারোর জন্য ছেড়ে দিয়েছিলাম। এবার কেউ মুখ খুলল। সবটাই বিন্দুর কল্পনা। সে নিজেই নিজেকে পাল্টা প্রশ্ন ছুড়ল, এত সহজে নিজের জায়গাটা ছেড়ে দিলে? তৎক্ষণাৎ অধর কোণে ক্ষীণ হাসিটি আরো প্রসারিত হলো। বিন্দু প্রত্যুত্তরে বলল, যে জায়গাটা চিরকালের জন্য আমারই ছিল না, সেটা ছেড়ে দেওয়াই উত্তম নয় কি? আর তাছাড়া কোনো পথ ছিল না। আমার পায়ের তলার মাটি যে নড়বড়ে ছিল। এরপর কি করলে? কাউকে কোনো কৈফিয়তের সুযোগ না দিয়ে সংসার ছেড়েছি। ওটা তো তোমার সাজানো গোছানো সংসার ছিল। ওহ, ওই সংসার আমার কখনোই ছিল না। আসলেই ছিল না? না, ওটা আমার সংসার ছিল না। আমি শুধু ওই সংসারে আগলে রাখার ৩ বছরের অতিথি ছিলাম। কথাটা শেষ করে বেশ কিছুক্ষণ চুপ করে রইল বিন্দু। ফের একা একাই বলতে শুরু করলো, লোকসমাজের কাছে আমি সামান্য কারণে স্বামীর সংসার ভেঙে আসা মেয়ে। পরিবারের কাছে আমি নাকি খুবই অহংকারী একটা স্বার্থপর মেয়ে। স্বার্থের আঘাত লেগেছে তাই সংসার ভেঙেছি। অথচ তারা কখনোই বুঝতে চায়নি একটা মেয়ে কখনোই তার সাজানো গোছানো সংসারটাকে তুচ্ছ কোনো কারণে ভেঙে দেবে না। সহ্যের বাঁধ ভেঙে গেলেই সম্পর্কের দূরত্ব বাড়ে, ভালোবাসা ও অনুভূতিদের মৃত্যু ঘটে। তারা যেমন আমাকে বুঝেনি, আমিও তাদের বুঝিয়ে কিছুই বলিনি। একাকী হাসলো বিন্দু। স্বামীর সাথে ছাড়াছাড়ির বছর দুয়েক পেরিয়ে গেছে অনেক আগেই, কিন্তু ভেতরকার ক্ষতগুলো এখনো তাজা। তথাপি কেউ নেই তার ভেতরকার কষ্টগুলো শোনার, ভাগ করে নেওয়ার। বিন্দু ফের নিজেকে সান্ত্বনা দিল, ঠিক যেমনটা বছর আগে তাকে দিত। বিন্দু মনে মনে আওড়ালো, তাদের মতে একজন পুরুষ দুটো বিয়ে করতেই পারে, এতে দোষের কিছুই নেই। পরকীয়া তো আর করেনি, অন্য নারীতে মত্ত হয়ে মদ্যপান করে বউকে তো আর ফেটায়নি। এসব কথা ভেবে বিন্দু তাচ্ছিল্য করে হাসলো। না, এই তাচ্ছিল্যে হাসি নিজের ভাগ্যের উপর নয়। তার ভাগ্য বরাবরই ভালো। তা না হলে সে এত সহজে মন্দ মানুষগুলোর থেকে নিজেকে সরাতে পারত কি? সে বিশ্বাস করে সৃষ্টিকর্তা বরাবরই ভালো মানুষগুলোকে একা করে দেন এবং চোখে আঙ্গুল দিয়ে ভুল মানুষগুলোকে চিনিয়ে দেন। নেহাতি সে ভালো মানুষ, স্বীকার করে তা। বিন্দু বিন্দু তাই জীবনে একাকিত্বকে বেছে নিয়েছে। অন্যকে জান-প্রাণ দিয়ে ভালোবাসার চাইতে নিজেকে ভালোবাসা, আগলে রাখা অধিক শ্রেয়। বিন্দু তাচ্ছিল্য করে হাসল সেসব মানুষগুলোর উপর, যারা তাকে ঠকিয়েছে, অবহেলা করেছে, তার উপর অভিযোগ টেনেছে। পুরনো কথাগুলো আর মনে করবে না সে। অতীতকে বহু আগেই উৎসর্গ করে এসেছে।
পিছু ফিরে তাকানোর সময় আর সুযোগ কোনোটাই নেই তার। বিন্দু মাথা উঁচু করে খোলা আকাশের নিচে তাকালো। আকাশ জুড়ে রূপালি চন্দ্রাত নিদারুণ জ্যোৎস্না ছড়াচ্ছে। অগণিত অজস্র তারা সাদা আমগুলো ভেসে বেড়াচ্ছে দ্বিধাহীন। বিন্দু বাজারের ব্যাগটা শক্ত করে ধরলো। বেতন পেয়ে মাস কাবারই সদাই করে কেনা হয়েছে আজ। ফেরার পথে রিক্সা ভাড়া ছিল না, বাকিটা পথ হেঁটে হেঁটেই যেতে হবে তাকে। সে সামনের দিকে পা বাড়ালো। মিনিট ২০ পর ক্লান্ত শান্ত হয়ে কলিং বেল চাপলো বিন্দু। তিনতলা বিশিষ্ট জীর্ণশীর্ণ পুরনো একটি বাড়ি। দেওয়ালের রঙও কেমন ফ্যাকাশে, উঠে উঠে আসছে। সবুজ ছায়া কলোনিতে সে থাকছে বহুদিন ধরে। দোতলায় একবার শেষের ২ কক্ষের ফ্ল্যাটটির ভাড়া বাবদ তাকে মাস শেষ না হয়ে ৯,০০০ টাকা গুনতে হয়। বর্তমান বাজারে কমই নয় ধরা যায়। ভাগ্যক্রমে পেয়েছিল। তবে একটা জটিলতা থেকেই যায়। বাসা ভাড়া তাকে মাসের শুরুতেই পরিশোধ করতে হয়। তারপরও ৩ জন মানুষের খরচ ৪টি কথা না। বাড়ি বাজারের ব্যাগগুলো ধরে থাকতেই কষ্ট হচ্ছিল বিন্দুর। সে অপেক্ষা করছিল কখন সদর দরজা খুলবে। ঠিক তখনই কট করে শব্দ হলো। নড়েচড়ে দাঁড়ালো বিন্দু। খুব জল তেষ্টা পেয়েছে তার। সদর দরজা খুলে যেতেই সামনে দাঁড়ানো ভদ্র মহিলাকে দেখে গা লেলিয়ে হাসলো সে। এক কদম বাসার ভেতরে এসেই জিজ্ঞাসা করলো, "বৃদ্ধ ঘুমিয়ে পড়েছে?" ভদ্রমহিলা বিন্দুর কাছ থেকে বাজারের ব্যাগগুলো নিজের হাতে নিয়ে জবাবে বললেন, "তোকে ছাড়া কি ঘুমাবে? তোমাকে খুব জ্বালিয়েছে?" "না, খুব শান্ত। অহিত বিরক্ত করে না মোটেও।" "রাতে খেয়েছে?" "না, বারবার বলছে মামুনি এলে মামুনির হাতেই খাবো।" অতশত ক্লান্তির মাঝেও বিন্দুর অদর কোণে সূক্ষ্ম হাসি স্ফুটিত হলো। মায়ের জুতো জোড়ো খুলে প্রথমে সদর দরজা আটকালো সে। পায়ের জুতো জোড়ো খুলে প্রথমে সদর দরজা আটকালো সে। এরপর সাবিনা বেগমের কাছে থেকে ব্যাগগুলো নিয়ে রান্নাঘরে রেখে দিল। এক গ্লাস পানি পান করে পুনরায় ড্রয়িং রুমে এলো। "রাতে খেয়েছো মামুনি?" বিন্দু মুখে একটা ডাকটা শুনে খুশিই হলো সাবিনা বেগম। প্রতিউত্তরে তিনি জানালেন, "আমার মেয়েকে ছেড়ে কি আমি আগে আগে খেয়ে নিতে পারি? তোমাকে কতবার বলেছি এভাবে না খেয়ে আমার জন্য অপেক্ষা করবে না? জানো তো আমার ফিরতে দেরি হয়। কেন অপেক্ষা করো? ওই একটু আধটু দেরি করে খেলে কিছুই হবে না।" "মামুনি, এগুলো বলে না। আমি কিন্তু খুব রাগ করব। তোমাকে তো সবসময় ওষুধও খেতে হয়।" "আচ্ছা, আর এমন হবে না। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি।" দুজনের কথার মাঝেই বিন্দুর দৃষ্টি আটকালো শোয়ার ঘরের দিকে। দরজার কাছটাই দাঁড়িয়ে আছে ৭ বছরের নাদুস নুদুস দেখতে একটি বাচ্চা ছেলে। চোখ মুখ তার ঘুম জড়ানো। বিন্দু একদৃষ্টে দেখলো বাচ্চাটিকে। তৎক্ষণাৎ কর্ণগোচর হলো বাড়ি গুলো গুগুমুগু কণ্ঠস্বর। ছেলেটি বলছে, "তুমি কি নানুকে বকছো মামুনি?" "কই না তো।" বিন্দু হাঁটু বাঁক করে নিচু হলো। ইশারায় ডাকলো বৃদ্ধকে। জিজ্ঞাসা করলো, "সারাদিন কি কি করেছো আমার বাবাটা?" বিন্দুকে দেখে বাচ্চাটি খুশি হয়ে গেল। গা দুলিয়ে হাসলো। এলোমেলো পায়ে এগিয়ে এলো বিন্দুর কাছে। ছোট্ট ছোট্ট হাতে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, "আজ সারাদিন আমি তোমাকে খুব মিস করেছি মামুনি। আমিও আমার বাবাটাকে খুব মিস করেছি, আমার সোনা বাচ্চা।" ছেলের কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল বিন্দু। ওদিকে সাবিনা বেগম ইতিমধ্যেই খাবার গরম করে তাদের ৩ জনের জন্য খাবার বেড়েছেন। বিন্দু ছেলেকে চেয়ারে বসিয়ে ঘরে গেল। হাত মুখ ধুয়ে বাইরের পরে থাকা শাড়িটি পাল্টে 3 পিস পরে নিল। আজ বাজারে মাছের দামাদামি করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। বিন্দু ঘর থেকে বেরিয়ে আসতেই দেখতে পেল বৃদ্ধ মুখ ফুলিয়ে বসে আছে, ছোট্ট হাত দুটো টেবিলের উপর। সে এতক্ষণ ধরে তার মায়ের অপেক্ষা করছে। বিন্দু হাসি মুখে সেদিকটায় গিয়ে বৃদ্ধর পাশে বসলো। সাবিনা বেগম ২ প্লেট খাবার বাড়লেন। বৃদ্ধ বিন্দুর হাতে ছাড়া খাবেই না।
খাবার বেড়ে দিয়ে সাবিনা বেগমও পাশেই বসলেন। প্রথমে খেলেন গ্যাস্ট্রিকের ওষুধটা। খাবার আগে প্রতিদিন রাতে নিয়ম করে এটা খেতেই হয়। বিন্দু যত্ন নিয়ে খাবার মেখে পিত্তের মুখে সামনে ধরে বলল, আমার বাবাকে খুব অপেক্ষা করিয়েছি, তাই না? খাবারটা মুখে নিয়ে বৃদ্ধ বুঝদার বাচ্চাদের মতো করে বলল, না মামুনি, আমার তো তোমার জন্য অপেক্ষা করতে ভালোই লাগে। কেন যেন আত্মতৃপ্তির মনটা ভরে গেল বিন্দুর। ছেলেটা বড্ড বুঝে থাকে। তার না বলা কিছু কিছু কথাকে শূন্য এই জীবনের। তার আপন বলতে এই দুজন মানুষই তো আছে। রক্ত যেখানে সম্পর্ক ছিন্ন করেছিল সেখানে সে বেঁচে থাকার শক্তি এই দুজন মানুষের থেকে। ফের বিন্দু লোকমা তুলে ধরলো বৃত্তের মুখের সামনে। ছেলেটা খেয়ে নিতেই সে জিজ্ঞাসা করলো, আজ সারাদিন কি কি করলে? বৃত্ত উৎসাহ নিয়ে বলতে শুরু করলো, সকালে ব্রেকফাস্ট করে নানুর সাথে স্কুলে গিয়েছি, স্কুল ছুটির পর নানুর সাথে বাসায় ফিরেছি, এরপর গোসল করে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছি, সন্ধ্যায় ঘুম থেকে উঠে নাস্তা করেছি, স্কুলের হোমওয়ার্ক শেষ করেছি, ড্রয়িং করেছি। আমার লক্ষ্মী ছেলে, খাওয়া শেষ করে মামুনি তোমায় ড্রয়িং দেখবে। বৃদ্ধর মাথা কাত করে সায় জানালো। সামিনা বেগম নিঃশব্দে ওদের মা ছেলে কথোপকথন শুনছেন। বুকটা প্রশান্তিতে ভরে উঠল ওনার। পুরনো স্মৃতি ভেসে উঠল চোখের সামনে। এদিকে খাওয়া দাওয়া শেষ হতে না হতে বৃদ্ধ চেয়ার থেকে লাফিয়ে নামলো। আদো আদো বলিতে বলল, মামুনি তুমি বসো, আমি এক্ষুনি আমার ড্রয়িং খাতাটা নিয়ে আসছি। কথাটা বলতে দেরি বৃত্তের দৌড়ে ঘরের ভিতরে যেতে মোটেও দেরি হলো না। বিন্দু ক্ষীণ হেসে ওর যাওয়ার পানে চেয়ে রইল। এরপর তাকালো সাবিনা বেগমের দিকে। ভদ্রমহিলা কাঁদছে কম, এদিকে চেয়ে আছেন বেশি। বিন্দু ওনাকে উদ্দেশ্য করে বলল, ইদানিং আমি একটা জিনিস খেয়াল করছি, তুমি ঠিকঠাক কাঁদছো না মামুনি। খাওয়াতে এত অনিয়ম দিলে চলবে? বয়স হয়েছে তো, আগের মতো খিদে টিদে পাই না রে মা। এসব অজুহাত আমার কাছে চলবে না। ওষুধ খেতে হলে ঠিকমতো খেতেও হবে। হেসে মাথা নেড়ে ভাত মুখে তুললেন সাবিনা বেগম। ঠিক তখনই বৃত্ত ড্রয়িং খাতাটা বুকের সঙ্গে মিশে দৌড়ে এলো। দাঁড়ালো বিন্দুর মুখোমুখি, হাঁপাতে হাঁপাতে বলল, এই দেখো মামুনি। সাবিনা বেগম ছেলেটার কৌতূহল দেখলেন শুধু। বিন্দু খাওয়া বলে বা হাতে খাতাটা করলো। প্রথম পাতায় রং করা একটি দৃশ্য দেখতে পেল সে। ছোট্ট একটি বাড়ি। বাড়িটির সামনে তিনজন মানুষ। মাঝের ছোট বাচ্চাটি তার পাশে দুহাতে হাত ধরে দাঁড়িয়ে আছে। উপরে গাছের আড়ালে একটি গোল সূর্য, কয়েকটা পাখি। বিন্দু ছবিটির দিকে চেয়ে মুচকি হেসে জিজ্ঞাসা করলো, এরা কারা? বৃদ্ধ আঙ্গুল দিয়ে দেখাতে দেখাতে বলল, এটা তুমি, এটা নানো, আর এটা আমি। পরপর একটু থেমে স্বাভাবিক গলায় যোগ করলো, আমার পরিবার। কথাগুলো শুনে বিন্দুর হাত থেমে গেল। মুখের খাবারটা আর চিবোতে পারল না সে। কিছুক্ষণ শুধু ছবিটার দিকে তাকিয়েই রইল। বুকের ভিতর কোথাও একটা চিনচিন ব্যথা উপলব্ধি করলো সে। বিন্দু বৃত্তকে কাছে টেনে নিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে বলল, হ্যাঁ বাবা, এটাই আমাদের পরিবার। বৃত্ত কিলকিলিয়ে হেসে উঠল। বাচ্চাটির ঋণে ঋণে সে হাসিটি প্রতিধ্বনিত হলো পুরো কক্ষটিতে। বিন্দু হাসলো। ক্লান্তির আড়ালে সেই হাসিটি আজ প্রাণবন্তই দেখালো। রাত হয়েছে অনেকটা। বিছানায় কোল বালিশ আঁকড়ে ধরে ঘুমাচ্ছে বৃত্ত। জানালার কাছে দাঁড়িয়ে আছে বিন্দু। ঘুম আসছে না তার। কিছু একটা ভাবাচ্ছে তাকে। খুব করে ভাবাচ্ছে। ঘুমোতে দিচ্ছে না কিছুতেই। কি এত ভাবছে সে হয়তো নিজেও জানে না। তার অত শত ভাবনার মাঝে হঠাৎ কাঁধে হাত স্পর্শ মিলল। ঘাবড়ালো না বিন্দু, এমনকি অবাকও হলো না। স্বাভাবিক ভঙ্গিমায় সে পিছু ফিরে তাকালো। সাবিনা বেগমকে দেখে ফাঁকা হাসলো সে। জোরপূর্বক হাসি যাকে বলে। ভদ্রমহিলা এই যাত্রায় জিজ্ঞাসা করলেন, ঘুমাসনি এখনো? ঘুম আসছে না মামুনি? কি হয়েছে? কেউ কি কিছু বলেছে? হুম। সাবিনা বেগম বুঝলেন বিন্দু কোনো কিছু নিয়ে চিন্তিত। কিছু একটা তাকে ভাবাচ্ছে। তিনি ফের জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আমাকে বল। আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে।
সেটা তো ভালো খবর। কবে বিয়ে? সামনের সপ্তাহে হইতো। তুই খুশি হসনি এতে? হয়েছি, আমি খুব খুশি। তাহলে কি নিয়ে এত চিন্তা? বাবা যেতে বলেছে। এটা তো আরো ভালো খবর। বিন্দু বাধা দিয়ে অপকটে বলল, না, এটা ভালো খবর না। কেন? কারণ আমারও ওই বাসায় যেতে ইচ্ছে করে না। অবাক হলেন না সাবিনা বেগম? কারণটা উনার অজানা নয়। তবুও তিনি জিজ্ঞাসা করলেন, কেন? কেন যেতে ইচ্ছে করে না? ওটাই তো তোর আসল পরিবার। যেতে ইচ্ছে করবে না কেন? পরিবার মানে কি মামুনি? বিন্দুকে এক পলক দেখলেন সাবিনা বেগম, এরপর লম্বা নিঃশ্বাস নিয়ে বলতে লাগলেন, পরিবার হলো এমন একটি আশ্রয় যেখানে মানুষ নিঃসংকোচে নিজের সমস্ত ক্লান্তি, অবসাদ, হতাশা, ভয় আর ভাঙাচোরা স্বপ্নগুলোকে গচ্ছিত রাখতে পারে। পরিবার হলো এমন একটি জায়গা যেখানে মানুষ ভালোবাসা, বিশ্বাস আর মমতার অদৃশ্য সুতোয় একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে। তাহলে আমার পরিবারটা এমন নয় কেন? কেন সবসময় গুরুত্বপূর্ণ আর একাকিত্বের সময়টাতে তারা আমার পাশে থাকেনি, আমাকে বোঝেনি? কেন আমার হাতটা ছেড়ে দিয়েছিল? কেন আমাকে এতটা কষ্ট পেতে হয়েছিল? সঙ্গেই জবাব দিতে পারলেন না সাবিনা বেগম। এর কোনো উত্তর ওনার কাছে নেই। তিনি বেশ কিছুক্ষণ চুপ করেই রইলেন। অদূরে কুকুরের গেউ গেউ আওয়াজ ভেসে আসছে। জানান দিচ্ছে বোধহয় রাত বাড়ার কথা। সাবিনা বেগম বিন্দুর হাতটা ধরলেন। তিনি বললেন, সব পরিবার এক হয় না। আবার ধরতে গেলে প্রত্যেকটা পরিবারের গণ্ডি একই। এই যে আমাকেই দেখ। কথাটা বলেই থামলেন সাবিনা বেগম। বিন্দু তাকালো এক পলক। মুহূর্তেই আবার মুখ ফিরিয়ে নিল। নিজের এই বিধ্বস্ত অবস্থা সে কাউকেই দেখাতে চায় না। আর না সাবিনা বেগমকে কষ্ট দিতে চায়। মাথা নিচু করে বিন্দু ওনার হাতটা ধরল। একটু সময় নিয়ে সাবিনা বেগম নিজে থেকেই বলতে লাগলেন, আমাকেই দেখ, পরিবার সন্তান নিয়ে আমার খুব গর্ব ছিল। অথচ সৃষ্টিকর্তা সেই অহংকারকেই ধূলিসাৎ করে দিলেন। যে ছেলে আমার প্রাণের প্রিয় ছিল তাকে আমি না দেখে আজ ২.৫ বছর। তুমি কষ্ট পেও না মামুনি, আমি আছি তো তোমার কাছে। ওসব ভেবে এখন আর কষ্ট পাই না, বরঞ্চ আমি খুশি তোকে আমার মেয়ের রূপে পেয়ে। আমি সন্তুষ্ট সৃষ্টিকর্তার এই সিদ্ধান্তে। বিন্দু নিজে থেকে সাবিনা বেগমকে জড়িয়ে ধরল। ভদ্রমহিলা ভদ্রমহিলা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। আদুরে ভঙ্গিমায় শান্ত গলায় বলতে লাগলেন, আমরা একে অপরকে তখন পেয়েছি যখন আমাদের দুজনেরই একটা পরিবার প্রয়োজন ছিল, আর বৃত্তর প্রয়োজন ছিল মায়ের। কথা বলতে বলতে রাত প্রায় 11:30টার কাছাকাছি সময়। সাবিনা বেগম তখনও বিন্দুর পাশে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটাকে একা ছাড়তেই ইচ্ছেই করছে না ওনার। বিন্দু এক দৃষ্টে চেয়ে আছে জানালার বাইরে। গোলাকার ৪টি সাদা মেঘের আবগুলো কি নিদারুণ এসে ডেকে রেখেছে, আবার কখনো বা বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে। বিন্দুর এমন আবহাওয়া পছন্দ নয়। তার পছন্দ আকাশ জুড়ে ঘোর অন্ধকার, মেঘের ঘনঘটা আর ঝোড়ো বাতাস। বৃষ্টি যদিও বৃষ্টি যদিও সে পছন্দ করে, কিন্তু বজ্র মেঘ তার ভীষণই অপছন্দের। আজকের আকাশটা একদমই পরিষ্কার বলা চলে। বিন্দু এবার ঘাড় ঘুরিয়ে ঘড়ির দিকে তাকালো। রাত অনেকটা হয়েছে বিদায় সে সাবিনা বেগমের উদ্দেশ্যে বলল, অনেক রাত হয়েছে মামুনি, তুমি গিয়ে শুয়ে পড়ো। এই কথা শুনে সাবিনা বেগম জিজ্ঞাসা করলেন, তুই ঘুমাবি কখন? একটু পরেই। তার মানে রাত জাগবি? না মামুনি, জানি আমি। এভাবে কতক্ষণ জেগে থাকবি? কাল তো অফিস আছে। শুয়ে পড়, রাত জাগিস না। হ্যাঁ, এই তো একটু পরেই শুয়ে পড়বো। তুমি ঘরে যাও, রাতের ওষুধটা খেয়েছো? দুপাশে মাথা ঝাঁকিয়ে নেতিবাচক জবাব দিলেন সাবিনা বেগম। মুখে বললেন, হুঁ। ওষুধটা তো 10টায় খাওয়ার কথা ছিল, ভুলে গেছিলাম। আচ্ছা, আর দেরি করো না, ঘরে গিয়ে খেয়ে শুয়ে পড়ো। সাবিনা বেগম মেয়ের কথায় নির্দ্বিধায় মেনে নিলেন। ছোট্ট করে বললেন, হুম। এরপর ধীরে পায়ে ঘর থেকে বের হলেন তিনি। যাওয়ার পূর্বে ঘরের দরজাটা হালকা করে ভিজিয়ে দিয়ে গেলেন। বিন্দু এক পলক দেখে ঘরবাতি নিভিয়ে দিল। পুনরায় ফিরে এলো জানালার কাছে। ঘুম আসছে না। এখন ঘুম আসবেও না।
ইদানিং রাত জাগাটা তার অভ্যেসে পরিণত হয়েছে। বিন্দু একদৃষ্টে চেয়ে রইল ছাদের পানে। মনে করতে লাগলো পুরনো কিছু স্মৃতি, অতীত। বিন্দুর মধ্যবিত্ত পরিবারের মেয়ে। খুব ধুমধাম করে বিয়ে না দিতে পারলেও আয়োজনের কোনো কমতি রাখেনি নাজমুল সাহেব। নিজের সাধ্য অনুযায়ী যতটুকু করার সবটাই করেছিলেন তিনি। বংশের প্রথম মেয়ে বিন্দু। ভাই বোন ও কাজিনদের মধ্যেও সেই সবার বড়। বিন্দুরা ৩ ভাই-বোন। ছোট ভাই আর বোন আছে, বয়সে তার থেকে অনেকটাই ছোট। ওর ছোট ওর ছোট চাচার ২ ছেলে ২ মেয়ে। ওদের যৌথ পরিবার, সবাই একত্রেই মিলেমিশে থাকে। বিন্দুর বয়স যখন ২০ তখনই বিভিন্ন জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসতে শুরু করে। সময় গড়ায় কিন্তু তখন অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী, তখনই তার বিয়ে ঠিক হয়ে যায়। সরকারি চাকরিজীবী ছেলেকে কেই বা হাতছাড়া করতে চাইবে? বিয়ের মাস ছয়েকের মধ্যে প্রথমবার অন্তঃসত্ত্বা হয় বিন্দু। কিন্তু আফসোসের ব্যাপার এই যে ২.৫ মাসের মাথায় বাচ্চাটা নষ্ট হয়ে যায়। শরীরে বিভিন্ন ঘাটতি দেখা দেয়। ডাক্তারের পরামর্শ ও চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে ওঠে সে। এরপর সময় অতিবাহিত হলো। সে গর্ভধারণ করলো আবারও। কিন্তু এবারও ভাগ্য খারাপ। বিন্দু আর অয়নের বিয়ের ২ বিয়ের বছর ২ এর মধ্যে পরপর ৪ বার বাচ্চা নষ্ট হয়। বিন্দু ডাক্তার দেখিয়ে ২-৩ জায়গায়, কিন্তু ফলাফল শূন্য। শাশুড়ি সবসময় এসব নিয়ে চাপ সৃষ্টি করতেন বিন্দুর উপর। এমনকি ছেলের অন্যত্র বিয়ে করাবেন এমনটাও বলেও হুমকি-দামকি দিতেন তিনি। বিন্দু নীরবে সবটা সহ্য করেছে। প্রতিবাদ করার শক্তিটুকু তার ছিল না। যেখানে তার ভিতটাই নড়বড়ে ছিল। অয়ন কখনোই তার হয়ে প্রতিবাদ করেনি, এমনকি পাশে বসে সান্ত্বনাও দেয়নি কখনো। শাশুড়ি নিত্য নতুন কটাক্ষ করে কথাবার্তা বিন্দু সহ্য করতে পারত না। ওর সব কথাবার্তা শুনতে সে এক প্রকার মানসিক চাপের মধ্যে ছিল। মধ্যে দিয়ে অয়নও কেমন বদলে যেতে শুরু করলো। বিন্দুকে সহ্যই করতে পারত না। সামান্য কারণেও খারাপ ব্যবহার করত, গালিগালাজ করত। যদিও কখনো গায়ে হাত তুলেনি, কিন্তু কথার আঘাত ছিল চরম। শাশুড়ি স্বামীর লাঞ্ছনা, অপমান আর অবহেলা একটা মানুষ কতদিনই বা সহ্য করতে পারে? সন্তান তো আল্লাহর দান। আল্লাহ যখন খুশি হবেন তখন দেবেন। এতে তারই বা কি করার ছিল? অথচ কেউই তাকে বুঝেনি। বিন্দু এসব কথা তার বাবা-মাকে অনেক বলেছে, জানিয়েছে সবটা। কিন্তু নিজেদের পরিবার থেকেও সামান্য পরিমাণ মানসিক শান্তিটুকুও পায়নি। এমনকি তারা সামান্য সান্ত্বনাটুকুও দেয়নি। এরপর হঠাৎ একদিন বিন্দুর অনুমতি ছাড়া, ওকে না জানিয়ে অয়ন ২য় বিয়ে করে। শুধুমাত্র বাচ্চা হচ্ছে না দেখে বিন্দুর সংসার ২য় নারীর আগমন ঘটে। ঠিক তখনই সকল ধৈর্যের বাঁধ ভেঙে গেল। বিন্দু একটু কঠোর সিদ্ধান্ত নিল, অয়নকে সে ডিভোর্স দেবে। করবে না এমন সংসার। যেখানে সম্মান, ভালোবাসা, করুণা নেই, সেই সংসার সে আর করবে না। এই খবর শুনে বিন্দুর মা-বাবা আগেই জানিয়ে দিয়েছিল, সে অয়নের কাছ থেকে ডিভোর্স নিলে পরিবারের কোনো সাহায্য সহযোগিতা পাবে না। এমনকি তাকে বাড়িতেও আশ্রয় দেওয়া হবে না। মেয়ে ডিভোর্সি মেয়ে ডিভোর্স নিলে নাকি তাদের মান-সম্মান থাকবে না। সমাজে তারা মুখ দেখাতে পারবে না। এমনকি বাকি মেয়েগুলো ভালো জায়গায় বিয়ে দিতে পারবে না। বিন্দু সেদিন অবাক হয়ে সবার কথাগুলো শুনল। বুঝতে পারল সবটা এবং দাঁতে দাঁত চেপে সেটাই মেনে নিল। মাত্র ১৩ দিনের মধ্যেই বিন্দু ও অয়নের ডিভোর্সটা হয়ে যায়। পরিবারের কথা অনুযায়ী বিন্দু তার নিজের বাড়িতে আশ্রয় পায়নি। তারা কেউই আশ্রয় দেয়নি তাকে। এমনকি পরবর্তীতে সে কি করবে, কোথায় যাবে, কোথায় থাকবে, এসবেরও কোনো তোয়াক্কা করেনি তারা। বিন্দু তার চিরচেনা পরিবেশ পরিবর্তন করেছে। জীবিকা নির্বাহের তাগিদে কাজের জন্য মানুষের দ্বারে ঘুরেছে। পরিচারিকার কাজও করেছে। এমনকি মাস ৬ এর মতো গার্মেন্টসেও চাকরি করেছে সে। ডিভোর্সের ৯ মাস পর অসংখ্য কষ্ট, অপমান আর পরিশ্রমের পর অবশেষে একটি বেসরকারি সহকারী সে উম প্রতিষ্ঠানে হিসাব সহকারী হিসেবে চাকরি হয় বিন্দুর। নতুন চাকরি আর নতুন বাসায় ওঠার পরপরই বিন্দুর সাথে একটা ঘটনা ঘটে। হঠাৎই ব্যস্ত সড়কের ৫ স্টপেজে অয়ন আর তার স্ত্রীর সাথে দেখা হয়ে যায়। হয়তো কোথাও যাচ্ছিল তারা। বিন্দু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই।
সে ওদের দুজনকেই দেখেও না দেখার ভান করে অদেখা করে চলে আসে। সেদিনই তার সাথে আরো একটি ঘটনা ঘটে। অফিস থেকে বাসায় ফিরছিলই হঠাৎ গলির মোড়ে রিকশা ঢুকতে বিন্দু খেয়াল করলো 70-এর কাছাকাছি বয়সী একজন মহিলা ফুটপাতে জ্ঞান হারিয়েছে। বিন্দু তৎক্ষণাৎ রিকশা থেকে নামলো, ছুটে গেল ভদ্র মহিলার কাছে, ডাকলো বারবার। কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের উম, প্রতিবেশীদের সাহায্যে ভদ্রমহিলাকে হাসপাতালে নিয়ে গেল। এরপর ডাক্তার জানালেন রক্তচাপ হঠাৎ করে কমে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন। এমনকি ডায়াবেটিসও একেবারে কমে গিয়েছিল। সময় মতো হাসপাতালে না নিলে বড় ধরনের বিপদ হতে পারত। জ্ঞান ফেরার পর ভদ্রমহিলার নাম জানতে পারল সে। ওনার নাম সাবিনা বেগম। বিন্দুর প্রতি তিনি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করলেন। কথায় কথায় অনেক কিছুই জানতে পারল বিন্দু। এই শহরে আপন বলতে সাবিনা বেগমের কেউই নেই। স্বামী আর ছেলেকে নিয়েই ওনার ছোট্ট একটা সংসার ছিল। স্বামী গত স্বামী গত হবার পর ছেলেও চাকরির খাতিরে বিদেশ পাড়ি জমায়। ওখানেই বিয়ে করে থেকে যায়। দায়িত্বের টানে মাঝে মাঝে মায়ের কবর নেয়, এইটুকুই। এসব বলে সাবিনা বেগম খুব হাই হুতাশ করলেন, কাঁদলেনও। একাকী জীবনে ছেলেকে ভীষণ মনে পড়ে ওনার। মনে পড়ে নিজের হাতে গড়ে ফিটে নেওয়া সেই নিষ্পাপ ছেলেটির কথা, যে এখন শুধুমাত্র দায়িত্বের খাতিরে খোঁজ খবর রাখেন। সবুজ চায় কলোনির একটা টিন শেডের বাসায় ভাড়া থাকতেন সাবিনা বেগম। স্বামী পেনশন আর ছেলের পাঠানো কিছু টাকা দিয়েই উনার দিন কোনো মতে চলে যাচ্ছে। ভদ্রমহিলার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো শুনে বিন্দুর খুবই খারাপ লাগতে শুরু করলো। তাদের জীবনে একটা মিল তো অবশ্যই আছে, আর সেটা হলো পরিবার থাকতেও তারা একা, ভীষণ একা। বিন্দুর জীবনে বৃত্ত আসে আচমকা জড়ো হওয়ার মতো, উদ্যক্ত হৃদয়কে শান্ত করার মতো করে। ছেলেটার বয়সই বা কত হবে? হঠাৎ একদিন রাস্তায় ছেলেটা ফুল বিক্রি করতে দেখলো। এরপর প্রায়ই দেখা হতো বৃত্তের সাথে। বাচ্চা ছেলেটার মাথা গোঁজার কোথাও কোনো জায়গা ছিল না। ফুটপাতের কিনারে ঘেঁষে শুয়ে থাকতো। ওটাই ছিল তার ছোট্ট জগৎ। তবুও তার দিন কাটছিল ভীষণ কষ্টে, অসহায়ত্বে। এমন অনেকবারই হয়েছে। ছেলেটা সারাদিনে যা উপার্জন করতো সবটাই মহাজন নিয়ে নিত। বিন্দু প্রথম প্রথম দূর থেকে দেখতো ছেলেটিকে। এক হাতে গাঁদা আর রজনীগন্ধার মালা, আর অন্য হাতে ছোট বালতিতে করে গোলাপ ফুল নিয়ে ছেলেটি পথচারীদের পিছু পিছু ছুটতো। কেউ কিনতো, কেউ বিরক্ত হয়ে ধমক দিত, আবার কেউ না দেখার ভান করে চলে যেত। একদিন অফিস থেকে ফেরার পথে বিন্দু দেখলো বাচ্চা ছেলেটি ফুটপাতে বসে কাঁদছে। চোখ দুটো ফোলা ফোলা, ফর্সা মুখটা কেমন লাল হয়ে গেছে। ফুলের ফুলের ছোট বালতিটাও উল্টে পড়ে আছে সামনেই। বিন্দু স্তম্ভিত হলো। খারাপ লাগলো তার। সেদিন সে নিজে থেকেই বাচ্চাটির কাছে গিয়েছিল। প্রথমবারের মতো নাম জেনেছিল। বাচ্চাটির নাম বিত্ত। বিন্দু অবাক হয়েছিল নামটা শুনে। সে বিন্দু আর বাচ্চাটি বৃত্ত। নামের মাঝেও কোথাও একটা মিল খুঁজে পেল সে। সেদিনই বিন্দু জেনেছিল বাচ্চাটির কান্নার কারণ। সে জিজ্ঞাসা করার পরপরই বৃত্ত মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলেছিল, ফুল কম বিক্রি হওয়ায় মহাজন তার সব টাকা নিয়ে গেছে। এমনকি জানিয়েছে কাল বেশি টাকা না আনতে পারলে আর ফুল দেবে না। বৃত্ত কথা শুনে বিন্দুর খারাপ লাগলো। শূন্য বুকটা হু হু করে উঠলো। 6 বছরের একটা বাচ্চা, যে বসে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সহপাঠীদের সাথে আনন্দ করার কথা, সে কিনা দুমুঠো ভাতের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে ফুল বিক্রি করছে। সেদিন বিন্দু তাকে কাছের একটা হোটেলে নিয়ে গিয়ে পেট ভরে খাওয়ালো। ছেলেটি এমন ভাবে খাচ্ছিল যেন বহুদিন পর খাবার পেয়েছে। বিন্দুর মায়া হলো খুব, কান্নাও পাচ্ছিল তার। বৃত্তর খাওয়া শেষ যখন বিন্দু জিজ্ঞাসা করলো ওর বাবা মায়ের কথা। বাচ্চাটার মুখটা মলিন হয়েছিল, কেমন ফ্যাকাশে দেখাচ্ছিল। আচ্ছা, ওর কি তখন খুব ওর কি কষ্ট বোঝারও বোঝ হয়েছিল? বিন্দুর জানা নেই। বৃত্ত সেই প্রশ্নের জবাবে বলেছিল ওর বাবা মা মারা গেছে, চাচার বাড়ি থেকে বের করে দিয়েছে। এরপর মহাজন তাকে রাস্তা থেকে তুলে ফুলের ব্যবসা লাগিয়ে দেয়। বিন্দু আর কোনো প্রশ্ন করতে পারল না, সাহস হলো না। পরদিন বৃত্তর সাথে তার দেখা হলো। অদ্ভুতভাবে ছেলেটা যে তার অপেক্ষায় ছিল। হয়তো বিন্দুর প্রতি কোনো প্রত্যাশা তৈরি হয়েছিল অবুঝ বাচ্চাটির মনে। হয়তো পেট ভরে দুমুঠো খাবার খাওয়ার লোভ। এদিকে বিন্দুও অফিস থেকে ফেরার পথে অজান্তেই খুঁজে বেড়াতো সেই অসহায় মুখটাকে।
এক সন্ধ্যায় হঠাৎ তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। চারিদিকে মানুষের তাড়াহুড়ো। বৃষ্টির ভিজে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য আশ্রয় খুঁজছে তারা। বিন্দু তখন বাস স্ট্যান্ডের ছাউনির নিচে দাঁড়িয়ে ছিল। ছাতা ছিল না সাথে। হঠাৎ তার চোখে পড়ল রাস্তার ওপারে ভিজতে ভিজতে এক কোণে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো ফুলগুলোকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে সে। ওকে এভাবে ভিজতে দেখে বিন্দু এক মুহূর্ত দেরি করল না। তীব্র বৃষ্টির মধ্যে ছুটে গিয়ে বিন্দুর হাত টেনে নিজের কাছে এনেছিল, কিছুটা রাগী কণ্ঠে জিজ্ঞাসা করেছিল, এই বৃষ্টিতে দাঁড়িয়ে আছো কেন? ততক্ষণে বৃষ্টিতে ভিজে ছেলেটি চোখজোড়া কেমন লাল বর্ণ ধারণ করেছে। বৃদ্ধ অসহায় করুণ সুরে প্রত্যুত্তরে বলছিল, ফুল নষ্ট হলে মহাজন মারবে। ছোট্ট এই বাক্যগুলো বিন্দুর বুকে তীরের মতো বিঁধছিল। সে রাতে বিন্দু এক মুহূর্ত ঘুম হয়নি। সে ঘুমাতে পারেনি কিছুতে। বিশাল এই পৃথিবীতে কত মানুষ কত রকম ভাবে অসহায়। কেউ দুমুঠো খেয়ে পরে বাঁচার জন্য লড়াই করে, কেউ লড়াই করে আপন মানুষগুলোর কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার আশায়। জীবন প্রত্যেকের জন্যই আলাদা আলাদা যুদ্ধের ময়দান। সেদিন গভীর রাত পর্যন্ত জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনছিল বিন্দু। সারারাত খুব ভেবেচিন্তে বিন্দু একটা সিদ্ধান্ত নেয়। অফিস বন্ধ থাকায় সকাল সকাল সে বৃত্তের কাছে ছুটে গেল। কিন্তু সেখানে সে বাচ্চাটাকে পেল না। ক্রমশ অস্থিরতা গ্রাস করছিল তাকে। এক রাতের মধ্যে কোথায় গেল বাচ্চাটা? তার কোনো বিপদ হলো না তো? এসবই ভাবনায় মশগুল হলো বিন্দু। চারপাশের মানুষজন দোকানদারদের জিজ্ঞাসা করতে শুরু করলো সে। এক পর্যায়ে জানতে পারলো কালকের বৃষ্টিতে ভিজে বৃত্তির জ্বর হয়েছে। জ্ঞান হারিয়েছিল বাচ্চাটা। এরপরেই সবাই মিলে সামনে একটা সরকারি হাসপাতালে নিয়ে যায়। এখানে সেখানে পড়ে আছে, চিকিৎসা দেওয়া হচ্ছে হয়তো সেখানে। কথাটা শুনে বিন্দুর বুকটা দগ করে উঠল। কদিনই বৃত্তের প্রতি তার একটা মায়া তৈরি হয়েছে। সে মাতৃত্বের টান অনুভব করেছে। কাল রাতে সিদ্ধান্ত নিয়েছিল সে বৃত্তকে দত্তক নেবে। নিজের সন্তানের পরিচয়ে মানুষ করবে, আগলে রাখবে। বিন্দু ছুটে গেল হাসপাতালে। একটা বড় কেবিনে অনেকগুলো বেড। একদম শেষ প্রান্তে একটা বেডে শুয়ে আছে বাচ্চাটি। পায়ে গায়ে পাতলা ময়লাটে কাঁথা জড়ানো, হাতে ক্যানুলা, স্যালাইন চলছে। ওষুধ দেওয়া হয়েছে কিনা কে জানে। অনেকটা সাহস নিয়ে বিন্দু বৃত্তর কাছে গেল। নিজে থেকেই জিজ্ঞাসা করেছিল, বৃত্ত তার সাথে আসবে কিনা, তার সাথে থাকবে কিনা। বিন্দুকে অবাক করে দিয়ে বৃত্ত সেদিন প্রত্যুত্তরে আদো আদো বলিতে সায় জানিয়েছিল। নিজের মুখেই বলেছিল সে বিন্দুর সাথেই থাকবে। সেদিন বিন্দু জীবনের দ্বিতীয়বারের মতো কষে হয়েছিল। যৌথ পরিবারে বড় হওয়া বিন্দু কষ্ট কি জিনিস কখনোই বোঝেনি। পরিবারের প্রথম সন্তান হওয়ায় আদরেই বড় হয়েছে। কিন্তু কে জানতো এই ভালোবাসাগুলো তার জীবনে একমাত্র ২১ বছরের জন্যই আবদ্ধ ছিল। বিয়ের পরপরই তার ডিভোর্সের পরপরই সে ভালোবাসাগুলো কোথাও উবে গেল। কেউ নিজ থেকে তার খোঁজখবরও নিল না। সে কেমন আছে, কি করছে, কোথায় থাকছে আর কি খাচ্ছে। কেউই নিজ থেকে জানতে চায়নি। এমনকি সমস্ত যোগাযোগই তারা বন্ধ করে দিয়েছে। বিন্দু প্রথমবার খুশি হয়েছিল তখন, যখন সে প্রথমবার গর্ভধারণ করেছিল। সেই খুশি তার বেশি দিন টেকেনি। বিয়ের পর সুখ শখ কোনোটাই সে তার জীবনে দীর্ঘ সময় ধরে রাখতে পারেনি। মুহূর্তেই বিন্দু ভুলে গেল পুরনো সেই সব কথা। বৃত্তকে সেদিন ভালো ডাক্তার দেখালো হলো। হাসপাতাল থেকে ডিসচার্জ করিয়ে বিন্দু তাকে নিজের বাসায় নিয়ে গেল। পরম মমতায় যত্নে সেবা শুশ্রূষায় বৃত্ত দ্রুতই সুস্থ হয়ে উঠল। ততদিনে সাবিনা বেগমও বিন্দুর সাথে থাকতে শুরু করেছেন। সাবিনা বেগম আর বৃত্তকে পেয়ে বিন্দুর শূন্য জীবনটাও কেমন পরিপূর্ণ হতে শুরু করছিল। তাদের তিনজনের সংসারটা ভালোই চলে যাচ্ছিল। বিন্দু বৃত্তকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। সাবিনা বেগম প্রতিদিন বৃত্তকে স্কুলে নিয়ে যান এবং নিয়ে আসেন। সকালের রান্নাবান্না বিন্দু নিজেই করে রেখে অফিসে যায়। সন্ধ্যার সময় করে সাবিনা বেগম বৃত্তকে পড়তে বসান। এভাবে তাদের দিনগুলো অতিবাহিত হচ্ছিল। সাবিনা বেগম ওনার পেনশনের টাকা সমস্তটা বিন্দুর হাতে তুলে দেন। মাস শেষ কিছুটা হলেও তো মেয়েটার সাহায্য হয়। বিন্দু বেতন আর সাবিনা বেগমের পেনশনের টাকা দিয়ে ঘর ভাড়া, বাজার সদাই, বৃত্তর স্কুল ফি, যাতায়াত খরচ আর ওনার ওষুধ সবটাই তো খেয়াল রাখতে হয়। এরপর অনেকটা সময় অতিবাহিত হয়। মাস মাস গড়ায়, বছরও গড়ায়।
বৃত্ত কিন্ডারগার্টেনের ২য় শ্রেণীতে পড়ছে। বাচ্চাটা পড়াশোনায় ভীষণ ভালো। একবার পড়লেই সেটা মনে রাখতে পারে। সে পড়তে ভালোবাসে, সাথে সে আঁকাআঁকিও ভালোবেসে করত। বিন্দুকে আদুরে গলায় মামুনি বলে ডাকে আর সাবিনা বেগমকে ডাকে নানু বলে। বিট্টুকে পেয়ে বিন্দুর জীবনটা এবার বোধহয় পরিপূর্ণতা পেয়েছে। একটা ছোট্ট পরিবার হয়েছে তাদের। যেভাবে সাবিনা বেগমের রূপে বিন্দু তার মাকে পেয়েছে, সন্তান রূপে পেয়েছে বিত্তকে, ঠিক তেমনি ভাবে অনাথ বাচ্চাটি পেয়েছে একটি সুস্থ সুন্দর পারিবারিক পরিবার। সাবিনা বেগমও তার শূন্যতা একাকিত্ব ভরে জীবনে বিন্দুর মতো মেয়েকে পেয়েছেন। ছোট্ট এই পরিবারটির নিত্যনৈমিত্তিক সকাল শুরুই হয় আদর, ভালোবাসা আর স্নেহ দিয়ে। বিন্দুর অফিস সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা অবধি। সে সকালে যতটুকু সময় পায় সেই সময়টাতে রান্নাবান্নার কাজ এগিয়ে রাখেন, যেন সারাদিন সাবিনা বেগমের সবটা একা হাতে করতে অসুবিধে না হয়। কারণ বিত্তুকে স্কুলে দিয়ে আসা এবং নিয়ে আসার সবটা তিনি একাই খেয়াল রাখেন। এমনকি ছেলেটাকে গোসল করিয়ে খাইয়ে দেওয়া সবটাই উনিই করেন। সন্ধ্যার অবসর সময়টা আর সপ্তাহে ২ টো দিন অর্থাৎ শুক্রবার ও শনিবার বিন্দু তার পরিবারকে দিতে পারে। বর্তমান ভাবনার ঘোর কাটল রাতের ২:৩০টার দিকে। আজ অনেকটা রাত অবধি জেগেছে বিন্দু। চোখে তখনো ঘুম ধরা দেয়নি। সে জানালার কাছ থেকে সরে এলো। জ্যোৎস্নায় আবছা আলোয় ঘুমন্ত বৃত্তের মুখটাও তখন আবছা দেখাচ্ছিল। ক্ষীণ হেসে বিন্দু তার ছেলের কাছে গেল। এরপর মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিতে ঘুমন্ত বৃত্ত খানিকটা নড়েচড়ে আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। ছেলের কপালে আদর দিয়ে বিন্দু তার পাশেই শুয়ে পড়ল। এখন ঘুমোতে হবে। ঘুম না পেলেও ঘুমানোর চেষ্টা করতে হবে। সকালে সকালে অফিস আছে। তারপর ৩ দিনের ছুটির আবেদন করতে হবে। এখন এই অসময়ে ছুটি দেবে কিনা সেটাও নিশ্চিত না সে। বিন্দু সিদ্ধান্ত নিয়েছে ছোট বোনের বিয়েতে সে থাকবে। বিট্টু আর সাবিনা বেগমকে সেখানে নিয়ে যাবে। ওনাদের দুজনকে ছাড়া সে কোথাও যাবেই না। বিন্দু বৃত্তকে ছাড়া জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। ঝলমলে পরিষ্কার সুন্দর একটি সকাল। সময় তখন ৮:৩০টার কাছাকাছি। কাল রাতে দেরি করে ঘুমানোর বদৌলতে বেলা করেও বিন্দুর ঘুম ভাঙছে না। এদিকে সাবিনা বেগম আগেই উঠে পড়েছেন। সকালের নাস্তাও বন্ধ বন্দোবস্ত তিনি একা হাতেই করেছেন। বৃত্ত উঠেছেন কিছুক্ষণ আগেই। বেচারা আজ একা একা স্কুলে প্যান্ট শার্ট পরেছে। অন্য দিনে তো বিন্দু নিজেই তাকে স্কুলের জন্য তৈরি করে দেয়। বৃত্ত বুঝদার বাচ্চাদের মতো আজ তার মাকে জোর করেনি, বিরক্ত করতে চায়নি, নিজে থেকেই করার চেষ্টা করেছে, যার ফলে শার্টের একটা বোতাম লাগাতে গিয়ে উল্টোটা হয়েছে। সময় সেভাবেই গড়াচ্ছিল। রান্নাঘর থেকে সাবিনা বেগম যখন বললেন বিন্দুকে ডাক দিতে, ঠিক তখনই বৃত্ত তার মাকে ডাকতে শুরু করলো, মামুনি, ও মামুনি, ওঠো, সকাল হয়েছে, নানু ডাকছে। বৃত্ত তার ছোট্ট হাতে দিয়ে বিন্দুর হাতে ধাক্কাতে শুরু করলো। পাশাপাশি ডাকছেও ছেলেটি। পরপর কয়েকবার ডাকলো সে। এক পর্যায়ে বিন্দু যখন ঘুম ভাঙলো তখন সে দেখতে পেল বৃত্ত স্কুলের প্যান্ট শার্ট পরে বিছানা তার পাশেই বসে আছে। শার্টের একটা বোতাম ঠিকঠাক ভাবে লাগানো হয়নি। বিন্দু হাসলো একাই। ওকে তাকাতে দেখে বৃত্তর অধর কোণে হাসি ফুটেছে। বিন্দু আড়মোড়া ভেঙে হাই তুললো। পুরোপুরি সকাল ছেলের মুখপানে হাসি মুখে জিজ্ঞাসা করলো, আমার বাবাটা কখন উঠেছে? একা একা কখন শার্ট পরেছে? আদো আদো বলিতে বৃত্ত জবাবে বলল, অনেকক্ষণ আগে। আমি তোমাকে ডেকেছি, তুমি উঠছিলে না। সরি বাবা, মামুনির খুব ঘুম পাচ্ছিল। আমি কি তোমাকে বিরক্ত করেছি মামুনি? না বাবু। ছেলের কপালে চুমু দিয়ে বিন্দু উঠে বসলো। প্রথমে শার্টের বোতাম ঠিক করে লাগিয়ে দিল। এরপর বৃত্তর হাতে থাকা টাইটা নিজের হাতে নিয়ে যত্ন সহকারে পরিয়ে দিতে লাগলো। বৃত্তর স্কুল সকাল ৯:৩০টায়। বিন্দু অফিসে বেরোনোর মিনিট ২০ পরেই সাবিনা বেগম ওকে নিয়ে বের হবেন। একটি ক্লান্ত সন্ধ্যা। গোধূলি মিলিয়েছে অনেক আগেই। এরপর সন্ধ্যাও মিলিয়ে যাওয়ার পথে। ক্লান্ত শ্রান্ত হয়ে বিন্দু অফিস থেকে মাত্রই ফিরেছে। আজকেও পুরোটা পথ পায়ে হেঁটেই আসতে হয়েছে। ২০ টাকা কম ছিল তার কাছে।
যদিও অফিস তার বাসা থেকে খুব বেশি দূরে নয়, আবার খুব যে কাছের তেমনটাও নয়। রিক্সা করে যেতে গেলে ২০ মিনিটের সময় লেগে যায়। আর পায়ে হেঁটে আসতে গেলে সময় লেগে যায় ৩০-৩৫ মিনিটের মতো। মাঝে মধ্যে এর বেশিও সময় লেগে যায়। ঘেমে নিয়ে একাকার অবস্থা। বিন্দুর জল তেষ্টাও পেয়েছে। সে সদর দরজার সামনে দাঁড়িয়েছিল কিছুটা সময়। ভৃত্যকে পড়তে বসিয়ে সাবিনা বেগম এসে সদর দরজা খুলে দিয়েছেন। বিন্দু মুখটা তখন ছিল অনেকটাই থমথমে। সাবিনা বেগম ওকে জিজ্ঞাসা করলেন, অফিস থেকে ছুটির আবেদন মঞ্জুর করেছে? বিন্দু সায় জানালো। তার মাঝে কোনো অনুভূতি কাজ করছে না। সে ধীর পায়ে রান্নাঘরে গেল। পানি খেয়ে এসে দাঁড়ালো সাবিনা বেগমের সামনে। এরপর বলল, আমার যেতে ইচ্ছে করছে না, মন সায় দিচ্ছে না। মনে হচ্ছে ওখানে গেলে কিছু একটা ঘটবে, আমাকে কথা শোনাতে বলবে না কেউ। এত কিছু ভাবিস না তো, যা হবে ভালোই হবে। মিলিয়ে নিস আমার কথা। শুধু তোমার কথা শুনে ও বাড়িতে যাওয়ার কথা ভাবছি আমি। ক্ষীণ হাসলেন সাবিনা বেগম। এরপর আবারও জিজ্ঞাসা করলেন, বিয়েতে কি দিবি, কিছু ভেবেছিস? এখনো কিছু ভাবিনি মামুনি, হাতে তো সময় নেই। হুম, কাল বাজার সদাই কিনে তো সব টাকাই খরচ হয়ে গিয়েছে, ব্যবস্থা হয়ে যাবে। সাবিনা বেগম দেখলেন মেয়েকে, ফের জিজ্ঞাসা করলেন, কিভাবে জোগাড় করবি শুনি? তুমি এটা চিন্তা করো না তো মামুনি, টাকার ব্যবস্থা হয়ে যাবে শীঘ্রই। আগে শুনি কিভাবে জোগাড় হবে টাকা। তোমাকে বলেছিলাম না বিয়ের জন্য একটা ফিক্সড ডিপোজিট করেছি, ওটা ভেঙে দিব। ৭,০০০-এর মতো টাকা আছে। সামনের মাসে নতুন করে আরেকটা খুলে ফেলবো না হয়। জবাবে কিছুই বললেন না সাবিনা বেগম। তিনি নিজের ঘরে গেলেন। একটু সময় নিয়ে আবার ড্রয়িং রুমের দিকে ফিরে এলেন। বিন্দু তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। কাঁধে থাকা ব্যাগটা ততক্ষণে বেতের চেয়ারের উপর রেখেছে। এই জিনিসটাকে কতক্ষণই আর কাঁধে চাপিয়ে রাখা যায়? বিন্দু বিরক্ত হয়ে গেছে। সাবিনা বেগম ওর কাছে এসে হাতটা টেনে এনে মুঠোবন্দি করে কিছু একটা ধরিয়ে দিলেন। বিন্দুর কাগজের মতো কিছু একটা অনুভব হতেই হাতটা সামনে ধরলো, দেখলো কচকচে কটা নোট। সে অবাক চোখে তাকালো সাবিনা বেগমের দিকে। জিজ্ঞাসা না করেই জানতে চাইলেন, টাকাটা কিসের জন্য? সাবিনা বেগমও বোধহয় বুঝলেন মেয়ের না বলা প্রশ্নটা। তিনি নিজে থেকেই বললেন, টাকাগুলো দিয়ে বেলির জন্য উপহার কিনে নিস। বিন্দুর সাথে সাথে টাকাগুলো সাবিনা বেগমের হাতে দিয়ে বলল, এগুলো আমি নিতে পারবো না। কেন? কেন নিতে পারবি না? এগুলো তোমার ঔষধের টাকা, এগুলো আমি নিতে পারবো না মামুনি। মাস শেষে জাহিদ তো টাকা পাঠাবেই, এগুলো তুই রাখ। টাকার ব্যবস্থা তো হয়েছেই, শুধু শুধু ডিপোজিটটা ভাঙিস না বাবু, প্লিজ মামুনি। বিন্দুকে মান বিন্দু বিন্দুকে মানাতে না পেরে হতাশ হলেন সাবিনা বেগম। ততক্ষণে বৃদ্ধ ঘর থেকে বেরিয়ে এসেছে। শুনেছে হয়তো তার মা আর নানুর কথা, বোঝেনি হয়তো কিছুটা। সে প্রশ্নার্থক দৃষ্টিতে দুজনকেই দেখলো। এদিক এদিকে বিন্দু সাবিনা বেগমের কিছু বুঝিয়ে বলতেই যাচ্ছিল। এরপর সাবিনা বেগম বললেন, আমাকে যদি নিজের কেউ মনে করিস তাহলে টাকাটা তুই দ্বিতীয়বার ফিরিয়ে দিতেই পারতি না? সাবিনা বেগমের এহেন কথায় বিন্দু পড়েছে আরেক দোটানায়। এদিকে প্রতি মাসে ওনার ওষুধ লাগে অনেকগুলো। হার্ট আর ডায়াবেটিসের ওষুধ তো আছেই। এখানে তো কম টাকাও নয় যে সামনের মাসের বেতন থেকে দেবে। ১,০০০ টাকা, ১,০০০ টাকার কচকচে ৬টা নোট। এর মধ্যে দুটো দিন অতিবাহিত হয়েছে। সময়টা সকাল ৮টা। গড়ে বৃত্তকে তৈরি করছে বিন্দু। আজ প্রায় ২ বছর পর সে তার বাবার বাড়িতে যাবে। সে খুশি হতে গিয়েও পারছে না। আগের বারের মতো অপমানিত হতে হবে কিনা সেই চিন্তাই তাকে তাড়া করে বেড়াচ্ছে। আজ তারা কি তাকে মনে রেখেছে? প্রশ্ন জাগলো বিন্দুর মনে। শূন্যস্থান কি কখনো শূন্য থাকে? কোনো না কোনোভাবে শূন্য পূর্ণ হয়েই যায়। এতদিন তার জায়গাটা হয়তো তার ধুলোবালি দিয়েই পরিপূর্ণ হয়ে নিয়েছে। বিলি ছাড়া কখনোই কেউ তার নিজের কোষ থেকে যোগাযোগ করেনি। আর না কথা বলতে চেয়েছে কখনো। বেলি তার থেকে গুনে গুনে ৯ বছরের ছোট। মেয়েটা কবে যে বড় হয়ে গেল, বিন্দু ভাবনার মশগুল হলো। দিক বিদিক কোনো দিকেই খেয়াল নেই। সে যে বৃত্তকে শার্ট পরাচ্ছিল সেটাও থেমে গেছে। বাচ্চারা ডাকছে তাকে, মামুনি,
ও মামুনি, তুমি আমাকে শার্টটা পরাবে না? বৃত্তের ছোট দুটি হাতে বিন্দুকে আলতোভাবে ধাক্কা দিল। সামনে ডাকতে শুরু করলো বাচ্চাটা। এক পর্যায়ে বিন্দুর ভাবনার ঘোর কাটতে সে বৃত্তকে দেখে একগাল হাসলো। বাচ্চাটার মায়া মুখখানা দেখে সমস্ত দুশ্চিন্তায় দূরে পালালো। বিন্দুর সন্তর্পণে শার্টটা পরিয়ে দিল। মামুনি, আমরা কোথায় যাচ্ছি? বিন্দু ছেলেকে কোলে বসালো, আদর করে আহ্লাদি কণ্ঠে বলল, আমরা তোমার আরেক নানু বাড়ি যাচ্ছি। আরেকটা নানু বাড়ি? হ্যাঁ। আমার কয়টা নানু বাড়ি? একটাই। মায়ের মায়ের উত্তরে বিট্টু কিছু একটা ভাবলো, এরপর আবারও জিজ্ঞাসা করলো, আমরা ওখানে কেন যাচ্ছি মামুনি? তোমার একটা কালামুনির বিয়ে, তাই আমরা ওখানে যাচ্ছি। খুশি হয়ে গেল বাচ্চাটা। তারা তিনজনে খুবই কমই কোথাও ঘুরতে বেরোতে যায়। এবার বিট্টু তার আরেক নানু বাড়ি যাচ্ছে, কালামুনির বিয়েতে যাচ্ছে ভেবে খুশি হয়ে গেল সে। বিন্দুকে আবারও জিজ্ঞাসা করলো, আমরা ওখানে কতদিন থাকবো মামুনি? 2 দিন। কাল সন্ধ্যা আবার রওনা দেব। আমরা ওখানে থাকবো না? থাকবো তো। আজ রাতটা থাকবো, পরে পরে আর থাকবো না মামুনি। হুম। কেন? বিন্দু ছেলেকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করলো। সে বলল, তোমার স্কুল তো 2 দিনের বেশি ছুটি দেয়নি বাবা, তাই আমাদের তাড়াতাড়ি ফিরে আসতে হবে। পরের বার আমরা বেশি দিনের জন্য ঘুরতে যাব। সত্যি? হুম। সেটাই মেনে নিল বৃত্ত। আর কিছুই বলল না সে। বিন্দু নিজ হাতে ওকে তৈরি করতে দিতে লাগলো। এরপর শেষে মিশন চুলগুলো আলগোছে গুছিয়ে দিয়ে জুতো জোড়া পরিয়ে দিল। সাবিনা বেগম ওনার ঘরেই তৈরি হচ্ছেন। ট্রেনের টিকিট আগেই কাটা হয়েছে। বেরোতে বেরোতে 9টা বাজবে। ট্রেন ছাড়বে 10:30টার দিকে। বৃত্তকে তৈরি করে দিয়ে বিন্দু তড়িঘড়ি করে ওয়াশরুমের দিকে সুতির মাছেস্টা রঙা শাড়িটি পরে এলো। চুলগুলো আয়নার সামনে দাঁড়িয়ে আছড়ে বিনুনি গাঁথলো। এরপর বিন্দু বেরিয়ে এলো। বৃত্তকে করে বসিয়ে রেখে বিন্দু বেরিয়ে এলো। খুব সকালে উঠে ওদের নাস্তা আর কিছু খাবার তৈরি করছিল। লম্বা একটা পথ, যেতেও অনেকটা সময় লাগবে। পথে খিদে পেলে যাতে খেতে পারে সেজন্য বিন্দু শুকনো কিছু খাবার বন্দোবস্ত করেছে। রুটি, সবজি, আলু ভাজি, ডিম সিদ্ধ করেছিল। ছেলেকে সে কিছুতেই বাইরের অস্বাস্থ্যকর খাবার খেতে দেবে না, আর না সাবিনা বেগমকেও খেতে দেবে। বিন্দু রান্নাঘরে এসে খাবারগুলো টিফিন থলিতে ভরে নিল। নাস্তা ওরা তিনজন আগেই খেয়েছে। সবকিছু গুছগাছ শেষ করে এই তো একটু পরে তিনজনের রওনা দেবে। সাবিনা বেগমের দেওয়া টাকাটা দিয়ে বেলির বিয়ে উপলক্ষে বিন্দুর জন্য একটা নতুন নাক ফুল কিনেছে। ছোট্ট একটা ডায়মন্ডের পাথরের। ওটাই 4,000 টাকা নিয়েছে। আর জলপাই রঙা জামদানি শাড়ি। সে বিলির বড় বোন অন্তত এইটুকু না করতে পারলেও নিজের কাছেই নিজের খারাপ লাগতো। টিফিন কারিটা বিন্দু বেগের একপাশে নিল। মনে করে সাবিনা বেগমের ওষুধগুলোও বেগে নিয়ে নিয়েছিল। সময় প্রায় হয়ে এসেছে। এর মধ্যে সাবিনা বেগম বেরিয়ে এসেছেন। বিন্দু ঘরে গেল। মোবাইল, ট্রেনের টিকিট আর টাকা তার বেনিটি বেগে নিয়ে সে বৃত্তকে নিয়ে বেরিয়ে এলো। ওরা বেরিয়ে পড়বে এক্ষুনি। গলির মোড় থেকে সোজা সিএনজি করে ট্রেন স্টেশনে যাবে। বহুদিন পর নিজের চিরচেনা জায়গাটায় এসে বিন্দুর বুকের ভেতরটা কেমন করে উঠল। এখানেই তো তার গোটা শৈশব, কৈশোর, যৌবন কেটেছে। ভাই বোনদের সাথে কত মজা করেছে। ঈদ উৎসবে কত আনন্দ করে সবাই মিলে। সবটাই একে একে মনে পড়তে লাগলো তার। বাড়িতে কত মানুষ তাকে সবাই মনে রেখেছে কিনা কে জানে। অতিথি আত্মীয় স্বজনরা ইতিমধ্যে অনেকে চলে এসেছেন। না এসে উপায় কি? আজ বাদে কাল বিয়া, সন্ধ্যা গায়ে হলুদ, এমনটাই ফোন করে জানিয়েছিল বেলি। বিন্দু ধীরুপায়ে বিশাল উঠোনে ফিরিয়ে বাড়ির সদর দরজার কাছে গেল। এক হাতে বিন্দির এক হাতে বৃত্তর হাতটা ধরে রেখেছে, আরেক হাতে কাপড় চোপড়ের ব্যাগ। এখানে শুধু আজকের রাতটাই থাকবে তারা। কাল কনের বিদায়ের পরপরই রওনা দেবে। সাবিনা বেগম বিন্দুর পাশে পাশে হাঁটছেন। এদিকে সেদিকে চেয়ে চারপাশে দেখছেন তিনি। এর আগে বিন্দুর মুখে অনেক গল্প শুনেছেন এই বাড়ির সম্পর্কে।
প্রায় ১২ প্রায় ১২ কাঠা জায়গা নিয়ে তৈরি বিন্দুর পৈতৃক ভিটা বাড়ির উত্তরের দিকে বিশাল পুকুর। ৫ কাঠা জায়গা জুড়ে বিশাল এই পুকুর খনন করিয়েছিলেন মোতালেব সাহেবের নিজেই। তিনি বিন্দুর বাবা, পেশায় একজন কৃষক। চাষাবাদ করেই বিশাল বিশাল ফসলের ক্ষেত জুড়িয়েছেন তিনি। বিয়েবাড়ির পরিবেশটা জাঁকজমকপূর্ণ। উঠোনেই বড় করে প্যান্ডেল পাতানো হয়েছে। পুরনো স্মৃতি মনে করে আশপাশটা দেখতে দেখতে বাড়ির অদূরেই পৌঁছে গেল বিন্দু। পুরোটা পথ এক মুহূর্তের জন্য ভিতর হাতটি ছাড়েনি সে। আর না সাবিনা বেগমকে কাছে ছাড়া করেছে। ওরা যে তার আসল পরিচয়। বিন্দু অতীত ভুলে যায়নি। আর না কখনো ভুলবে সে। আরো এগুলো বাড়িটি মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে। তদারকি করছেন মোতালে সাহেব নিজেই। তিনি ভীষণ কুতকুতে স্বভাবের। অন্যের উপর দায়ভার ছেড়ে দেওয়ার থেকে সবটা নিজ দায়িত্বে করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। শুনেছেন বেলির বিয়ে নাকি সম্ভ্রান্ত ঘরেই হচ্ছে। ছেলের বড় ব্যবসা, বাবা মায়ের একমাত্র ছেলে, সুখ স্বাচ্ছন্দ্যের অভাব নেই। প্রায় ২ বছর পর মোতালেব সাহেবকে দেখে বিন্দু ইচ্ছে করে ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরতে, হাউমাউ করে কাঁদতে। পুরনো সব ক্ষত ভুলে যেতে ইচ্ছে করলো তার। ভিতরটা দুমড়ে মুচড়ে উঠল মুহূর্তে। মোতালেব সাহেবও এই যাত্রায় মেয়েকে দেখলেন। তবে বিন্দুর পাশে সাবিনা বেগম আর বৃদ্ধকে দেখে ভ্রুযুগল কুঁচকালেন তিনি। ওর এখানে আসাটা তিনি ঠিক পছন্দ করছেন না। আত্মীয়-স্বজনদের প্রশ্নের মুখোমুখি হতে হবে ভেবে বিলেকি দিয়ে ফোন করিয়েছিলেন। এমনকি বিন্দুর পাশে থাকা সাবিনা বেগমও বৃদ্ধকে দেখে ওনার মুখটায় কেমন আদার নামলো। ততক্ষণে পুরো বাড়ি জুড়ে বিন্দু আসার খবর ছড়িয়ে পড়েছে। একে একে সবাই উপস্থিত হয়েছে বারান্দায়। বিন্দু তখনও এক হাতে বৃদ্ধকে আর অন্য হাতে কাপড়ের ব্যাগটা ধরে রেখেছে। অতটা পথ পাড়ি দিয়ে এসেছে, কোথাও বসবার বা ব্যাগটা রাখার সুযোগ অবধি পায়নি। এরপরে ছুটে এলেন শাহেদা বানু। তিনি বিন্দুর মা। ওর চাচী, ভাই বোনেরা সবাই আপাতত এখানে। এতদিন বাড়ির কারোর সাথে যোগাযোগ না থাকলেও বেলির সাথে তার যোগাযোগ ছিলই। প্রায়শই ফোন আলাপ হতো দুজনের। সেই থেকে বৃত্ত আর সাবিনা বেগমের কথা এ বাড়ির সবাই জানেন। এমনকি এই মুহূর্তে সাবিনা বেগম আর বৃত্তকে দেখে শাহেদা বানুর সবথেকে বেশি অখুশি মনে হলো। যদিও বেলি আর বিন্দুর চাচাতো ভাই দুটো ছাড়া এবারের কাউকে খুশি হতে দেখা যায়নি। হঠাৎই নীরবতায় এক পর্যায়ে শাহিদা বানু বলে উঠলেন, নিজে চলতে পারিস না, আবার এই বাচ্চাকে কোত্থেকে জোগাড় করলি? লজ্জা করলো না? আবার সাথে করে নিয়েও আসছিস। সময় তখন সরে বিকাল হবে হয়তো। ৫টা কি ৫:৩০। পরিবেশটা কেমন থমথমে হয়ে গিয়েছে। বৃত্তের হাতটা ছেড়ে দিয়ে ওকে জড়িয়ে ধরল বিন্দু। মায়ের এহেন কথায় তার ভীষণ হাসি পেল। হাসি পেল নিজের করা বোকামিতে। সহজে সবকিছু বিশ্বাস করে এখানে এসে তার এখন ভীষণ হাসিই পাচ্ছে। সে অনুভূতিহীন দৃষ্টি শাহিদা বেগমকে দেখল। এই মানুষটাই নাকি তার জন্মদা জন্মদায়ী মা, অথচ তাকে প্রতি পদে পদে অপমান আর অবহেলা করতে ভুলেন না। বিন্দু অতি অতি গম্ভীর গলায় শাহেদা বানুর কথার প্রতি উত্তরে বলতে শুরু করলেন, আমার পরিবার, আমার সন্তানের সম্বন্ধে কিছু বলার আগে মুখটা সামলে নেবেন। নয়তো আমি ভুলে যাব অতীতে আমাদের কোনো সম্পর্ক ছিল। এই কথাটা আমি সবাইকে উদ্দেশ্য করেই বলছি। শাহেদা বানুর মুখটা জামটা দিয়ে বললেন, খুব কথা ফুটেছে মুখে। তা তো বটেই। অবশ্যই মুখ ফুটেছে বহু আগেই, যখন আমি পরিবার সংসার অদেখা করে নিজের স্বাধীনতাকে বেছে নিয়েছিলাম। এতক্ষণে এবার মুখ খুললেন মোতালেব সাহেব। তিনি থমথমে মুখে প্রথমে বিন্দুকে দেখলেন, এরপর ক্ষীণ স্বরে বললেন, আমাদের বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। কথাটা বিন্দুর কানে অবধি ঠিকই পৌঁছেছে। সে হাসিমুখে বলল, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমি আপনার পরিবারের কেউ নই। সেই সম্পর্ক আমি আগেই ছিন্ন করেছি। তাহলে মুখ উঠিয়ে চলে এসেছো কেন? সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন। কথার মাঝেই ফুরন কাটলেন শাহিদা বানু। তিনি বললেন, এসেছিস ভালো কথা। ওদেরকে সাথে করে আনার কি দরকার ছিল? একা আসতে পারলি না? না, পারিনি। আমি, আপনি বা আপনারা যেমন নিজের পরিবার সন্তান ছাড়া দুখণ্ড কোথাও গিয়ে শান্তি পান না, আমার আমার ক্ষেত্রেও ঠিক সেটাই। বিন্দু বুঝেই নিয়েছে আজ এখানে থেকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে।
তারা সবাই তাকে প্রশ্ন প্রশ্নতে জর্জরিত করবে। তার উপস্থিতি যে তাকে এখানে কেউ তেমন পছন্দ করছে না সেটা সে খুব ভালো করেই বুঝতে পারছে। অহেতুক মানে আশা বেঁধেছিল। অহেতুক মনে আশা বেঁধেছিল। ভেবেছিল হয়তো পুরনো সবকিছু ভুলে বাবা-মা তার এবার কাছে টেনে নেবেন। কিন্তু তা তো হলোই না। উল্টো তার পাশাপাশি ওরা সাবিনা বেগম আর বৃত্তকেও হেয় করতে ভুলছে না। বিন্দু এদিক ওদিক চেয়ে তার চাচাকে খুঁজলো। এই একটা মানুষ তার পাশে সবসময় থেকেছে। ডিভোর্সের সময় তিনি তার পাশে থেকেছেন। এখনো তিনি এখানে তিনি নেই। থাকলে নিশ্চয়ই এসবের প্রতিবাদ করতেন। আত্মীয়-স্বজনরা এখানে এসে দাঁড়িয়েছে মাত্রই একে একে অনেকেই এদিকটায় চলে এসেছে। এসব ঝামেলা বিবাদ কেউই হাতছাড়া করতে চাইবে না। এদিকে শাহিদা বানুও কোনো কিছুর তোয়াক্কা করলেন না। তিনি এক পলক বৃদ্ধকে দেশে শেষবারের মতো বললেন, এই বাড়িতে এত এত মেহমান, ওদেরকে সাথে করে না না আসলে পারতি। ওদের এসব বলবেন না তো। ওরা ওদের এসব বলবেন না তো। এদের একটা পরিচয় আছে। ওরা আমার পরিবার। আমি আমার মা উনি আমার মা সমতুল্য। আর বৃত্ত আমার ছেলে। কোনো ভদ্রঘরের মেয়ে এসব নোংরামি করবে না। ভাগ্যিস আমি ভদ্রঘরের মেয়ে নই। শাহেদা বেগম কিছুই বলবেন তে- এমন এর পূর্বে মোতালেব সাহেব থামিয়ে দিলেন। তিনি মুখে বললেন, অনেক হয়েছে শাহেদা, এবার থামো। আসিয়া, ওদেরকে অতিথিশালয় কক্ষটি দেখিয়ে দাও। ততক্ষণে এগিয়ে আসছিল আসিয়া বেগম। সম্পর্কে তিনি বিন্দুর চাচি। উনি কাছে আসার আগে বিন্দু হাত উঁচিয়ে উনাকে থামিয়ে দিল। সে তার বাবাকে উদ্দেশ্য করে বলল, ভাবলেন কি করে এরপর আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো? এখন তো আমার এটাই মনে হচ্ছে আমাকে বা আমাদেরকে এখানে অপমান করার জন্যই নিমন্ত্রণ করা হয়েছিল। যাই হোক, আমরা এই মুহূর্তে ঢাকা ফিরে যাচ্ছি। ও, আর একটা কথা, আমি আমার মামুনি আর আমার ছেলেকে নিয়ে খুব ভালো আছি, সুখে আছি। সৃষ্টিকর্তা আমাকে অনেক ভালো রেখেছেন। এত কিছুর পরেও আমি বিন্দু এই বাড়িতে কখনোই পা রাখবো না। এই মুখ আপনাদের আর কখনোই দেখতে হবে না। আর না সমাজের কাছে আপনাদের মান সম্মান নষ্ট হবে। এটা আমার নিজেকে ওয়াদা। মোতালেব সাহেব দেখলেন শুধুই, কিছুই বললেন না। বিন্দু বরাবরই তার পরিবারের বাধ্যগত সন্তান ছিল। কোনো কিছু করার আগেও পরিবারের সম্মতি ছিল তার কাছে বিশাল কিছু। এজন্য বাবা মায়ের ভীষণ আদরের ছিল সে। অথচ আজ সে মানুষগুলোই তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে তার জীবনের সবচেয়ে বড় ভুল। বিন্দু কষ্ট পেল। তার খারাপ লাগছে ভীষণ। পাশ ফিরে সাবিনা বেগমের দিকে চোখ রাখতে পারল না সে। বড় আশা করে সে ওনাকে এখানে নিয়ে এসেছিল। কিন্তু ফলাফল শুধুই অপমানজনক কথাই জুটেছে। বিন্দু ততক্ষণে তার মায়ের বৃত্ত তার এতক্ষণে মায়ের আঁচল আঁকড়ে দাঁড়িয়ে আছে। বাচ্চাটা এতক্ষণ বুঝে গেছে এখানে কোনো কিছুই ঠিক নেই। এমনকি সে এটাও বুঝেছে এখানে সবাই তার মাকে বকছে, কথা শোনাচ্ছে। বৃত্ত তাকালো মায়ের মুখের দিকে, এরপর তাকালো অপরিচিত মানুষগুলোর দিকে। বিরু নিবু গলায় সে জিজ্ঞাসা করলো, মামুনি, ওরা তোমাকে বকছে কেন? ওরা আমাকে বকছে না বাবা। ওরা আমাকে বকছে না বাবা। বকছে। আমি বুঝতে পেরেছি। ওরা তোমাকে কষ্ট দিয়েছে। বিন্দু নিষ্পলক দেখলো বৃত্তকে। বাচ্চাটা তাকে কত বোঝে। চোখ জোড়া ঝাপসা হয়ে এলো তার। নিজের মানুষগুলোর সাথে লড়াই করা যে কতটা কঠিন আর কষ্ট সেটা তার থেকে ভালো করে কে বুঝে। বিন্দু তাকালো সামনের দিকে। বেলি মাথা নিচু করে এক কোণে দাঁড়িয়ে আছে। হয়তো লজ্জা পাচ্ছে। চোখে চোখ রাখার সাহসটাই তার হচ্ছে না। মেয়েটা তার বড় আশা করেই তাকে ডেকেছিল। বিন্দু তার ভাইয়ের দিকে তাকালো। ও তো বাবার পাশেই শটান দাঁড়িয়ে আছে। দেখছে তো সবটাই। কই কিছু তো বলছে না। তার সাথেও ভালো মন্দ কোনো কিছু কথাই বলল না। অথচ এই ছেলেটা ছোট থেকে বেশিরভাগ সময় সেই দেখাশোনা করেছে, আগলে রেখেছে। তখন শাহিদা বানুর একটা বড় অসুখ ধরা পড়েছিল। চিকিৎসার জন্য শহরে যেতে হয়েছিল। ২ বছরের সেই বাচ্চা ছেলেটিকে তখন থেকে বিন্দুর দেখাশোনা করেছে। সময় মতো খাইয়েছে, গোসল করিয়েছে, ঘুম পাড়িয়েছে। বিন্দু তাচ্ছিল্য করে হাসলো সবার উপর। বাড়িতে এতগুলো মানুষ অথচ কেউ কোনো প্রতিবাদ করলো না।
তার পাশে দাঁড়ালো না, না আগে তার হয়ে কিছু বলেছে, পাশে থেকেছে, না আজ বেলির জন্য কিনে আনা উপহার ব্যাগটা বিন্দু বের করলো, বৃত্তকে সাবিনা বেগমের কাছে দিয়ে সে এগোলো। বেলির কাছে এসে ওকে জড়িয়ে ধরলো। এরপর প্রথমে মাথা হাত বুলিয়ে ওর হাতে ব্যাগটা তুলে দিয়ে বলল, বড় শখ করে এগুলো তোর জন্য কিনেছি, ইচ্ছে হলে পড়িস আর নয়তো দান করে দিস। আসছি, দোয়া করি তোর বিবাহিত জীবন সুখের হোক, তুই অনেক সুখী হ, ভালো থাকিস। এই বলে বিন্দু কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই সাবিনা বেগম আর বৃত্তকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। পেছনে সবাই তাদের যাওয়ার পানে চেয়ে আছে। বিন্দু সে সবের কোনো তোয়াক্কাই করলো না আজ। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে নিজেকে আজ সামলাতে পারছে না। পৃথিবীর সবচেয়ে কঠিন দুঃখ হলো পরিবার থেকে পাওয়া দুঃখ। কাউকে বলা যায় না, আবার সহ্যও করা যায় না। ভেতরটা শেষ করে দেয়। যা এই দুই যা এই ২ বছর বিন্দু তিলে তিলে অনুভব করেছে, তার চোখজোড়া টলমলে, যেকোনো সময় অশ্রু গড়িয়ে পড়তে পারে। সাবিনা বেগম কিছুই বললেন না। কিছু দূর এগোতেই হঠাৎ বৃত্ত তার মায়ের হাত টেনে ধরল, ডাকলো কোমল সুরে, মামুনি। বিন্দু তাকাতেই সে জিজ্ঞাসা করলো, আমরা কি আবার ওখানে আসবো? থেমে গেল বিন্দু, একটু নিচু হয়ে বৃত্তুর মাথায় হাত রেখে বলল, না বাবা, কখনোই না, কখনোই না, আমরা এখানে আর কোনোদিনও আসবো না। মৃত্যু কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর খুব স্বাভাবিক গলায় বলল, তাহলে ভালোই হয়েছে। কেন? কারণ ওরা তোমাকে কাঁদিয়েছে। যারা আমার মামুনিকে কাঁদায়, আমি তাদের পছন্দ করি না। আমিও তাদের বাড়িতে কোনোদিন যাব না। বিন্দু আর নিজেকে সামলাতে পারল না। মুখ ফিরে নিল সে। অন্যদিকে ফিরে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া পানিটুকু দ্রুত মুছে ফেলল। হাঁটতে হাঁটতে ওরা ট্রেন স্টেশনে চলে এসেছে। এখন সময়টা গোধূলি, মাগরিবের আজান। মাগরিবের আজান পড়েনি এখনো, আজান দিয়ে দিবে যে কোনো মুহূর্তে। একটা বেঞ্চে বসে ট্রেনের অপেক্ষা করছে বিন্দু। অনেকক্ষণ ধরে একটা কথাও বলেনি সে। টিকিট কেটেছে একটু আগেই। ট্রেন ছাড়বে ৭টায়, সময় খুব বেশি নেই। বিন্দুর এখনো বিশ্বাস হচ্ছে না আজ তার পরিবার তার সাথে এমন আচরণ করেছে। বাড়িতে এতগুলো মেহমানের সামনে তাকে অপমান করেছে, তার সন্তানকে অনাথ বলে ইঙ্গিত করেছে। বিন্দু ভেতরটা আজ কত বিক্ষত হয়েছে। এই কত কাউকে দেখাবার মতো নয়। এই দৃশ্য, এই কত তাকে দীর্ঘ সময় তাড়া করে বেড়াবে। হঠাৎ নীরবতা ভেঙে বৃত্ত তাকে ডাকলো, মামুনি। পাশ ফিরে তাকালো বিন্দু, ছোট্ট করে বলল, হুম, তুমি খাচ্ছো? বিন্দু বারবার চোখের পাপড়ি চাপটে অশ্রু চুষে নেওয়ার চেষ্টা করলো। এরপর মেকি হেসে বলল, কই না তো। মিথ্যা বলছো। বিন্দু থেমে গেল। ৭ বছরের একটা বাচ্চা, অথচ এই মুহূর্তে তার মনের কথাগুলো কি নিদারুণ বুঝে ফেলেছে। সে বৃত্তর গাল দুটো নিজের নিজের হাতের আঁচলে নিল, ছেলের কপালে চুমু দিয়ে বলল, এখানে যা হয়েছে সব ভুলে যাবে, কেমন? ওকে মামুনি, প্রমিস, প্রমিস। তুমিও আমার তুমিও আর মনে করবে না। করব না। ট্রেন চলে এসেছে। বিন্দু ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো। অন্য হাতে বৃত্তকে শক্ত করে ধরে সাবিনা বেগমকে নিয়ে সামনে এগিয়ে গেল। সময়টা সময় সময়টা সে খুব বেশি কথা বলেনি। সাবিনা বেগম শুধু চুপটি করে সবটা দেখেই গেলেন। বিন্দু চেষ্টা করছে স্বাভাবিক হওয়ার, বৃত্তকে সামলানোর। এরপর ট্রেনে উঠেও বিন্দু কোনো কথা বলল না। গিয়ে বসলো জানালার পাশে। সূর্যোদয় ততক্ষণ পুরোটা ডুবে গিয়েছে। মৃদু বাতাস বইছে, হালকা গরম পাচ্ছে। বিন্দু শাড়ির আঁচলে বৃত্তের মুখটা মুছে দিল। ট্রেনে ছেড়ে দিলে ভালোই বাতাস থাকবে, তখন গরম লাগবে না। সাবিনা বেগমের দিকেই চেয়েছিলেন। সাবিনা বেগম তার দিকেই চেয়েছিলেন। কথা বলতে চাইছেন না। খুব বেশি বুঝতে পারছিলেন খুব করে বুঝতে পারছিলেন মেয়েটার ভেতর থেকে ভেঙে পড়েছে। কিন্তু তার সামনে বসে সন্তানের দেওয়া ভাষা খুঁজে পাচ্ছিল না। সান্ত্বনা দেওয়া ভাষা খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত তিনি বিন্দুর হাতের ওপর নিজের হাতটা রাখলেন। বিন্দু তাকালো। সাবিনা বেগম মৃদু হেসে বললেন, প্রত্যেকটা ঘটনা ঘটার কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। ধরে নে যা হয়েছে ভালোই হয়েছে। এছাড়া আমার তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই।
ওরা আমাকে কখনোই বুঝেনি মামুনি। এমনকি আমার নিজের মাও না। ওরা আমাকে যতটা কষ্ট দিয়েছে, আমার মনে আঘাত করেছে, তা আর কেউই কখনো করেনি। কষ্টগুলোকে ভুলে যাস না। মনে যেদিনই অনেক 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 সফল হ। যারা আজ তোকে অবহেলা করেছে তারা দেখুক তোর সফলতা। আমি জানি আমার মেয়েটা সব পারবে। বিন্দু অবাক চোখে চেয়ে রইল। এরপর বলল, সরি মামুনি, আমার জন্য তোমাদেরকে এতগুলো কথা শুনতে হলো। তারা সেই সুযোগটা পেল আজ। চুপ। বিন্দু চুপ করে গেল। সাবিনা বেগম জানালার বাইরে একবার তাকালেন। ইতিমধ্যেই সাহেব বেগে ছুটে চলেছে ট্রেনটি। তিনি ফের বিন্দুর দিকে তাকিয়ে বললেন, তুই আমাদের কষ্ট দিসনি, তুই আমাদের একটা পরিবার দিয়েছিস। জানি জানিস, জাহিদ আমাকে ছেড়ে বিদেশ যাওয়ার পর একাকিত্ব ভরা জীবনে কখনো ভাবিনি আমি এত ভালো থাকবো। একটা ছোট্ট সুন্দর পরিবারের অংশ হতে পারবো। তুই আর বিত্ত আমাকে সেই জায়গাটাই দিয়েছিস। সাবিনা বেগমের কাঁধে মাথা রাখলো বিন্দু। তিনি বিন্দুর মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দিলেন। মুখে বললেন, আর কোনো চিন্তা নয়, দুঃখ নয়, আমরা আছি তো একে অপরের জন্য। আমাদের আর কাউকে দরকার নেই, কারোর দরকার নেই আমাদের জীবনে। মনটা হালকা হলো বিন্দুর। চোখ দু চোখ বন্ধ করে সাবিনা বেগমের কাঁধে সেভাবে মাথা রেখে বার ছাড়লেন কিছুটা। শান্তি শান্তি অনুভব হলো তার। পাশ ফিরে তাকাতে দেখলো বৃত্ত ঘুমিয়ে পড়েছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে নিল বিন্দু। পরিশিষ্ট। এরপর সময় গেল, মাস গেল, বছরও গেল, অনেকটা সময় অতিবাহিত হলো। সেদিনের পর থেকে বিন্দু বেলের সাথেও যোগাযোগ কমিয়ে দিল। সবার সাথে দূরত্ব বাড়লো। পিছুটান খেয়ে দূরে সরিয়ে সে ভালো আছে আজ। সাবিনা বেগম আর বিত্তুকে নিয়ে সে ভীষণই ভালো আছে, সুখী আছে, হাসি খুশিতে আছে। সময়ে নিজস্ব দ্রুত ক্ষমতা আছে। সে কোনো ক্ষতকে পুরোপুরি সারিয়ে না তুলতে পারলেও সেই ক্ষত নিয়ে বেঁচে থাকার অভ্যাসটা ঠিকই করিয়ে দেয়। বিন্দুর ক্ষেত্রেও সেটাই হয়েছে। এই 4 বছরে বিন্দু চাকরিটি স্থায়ী হয়েছে। সে তার অফিসে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পদটি পেয়েছে। এইটুকু পদ আসাতে খুব পরিশ্রম করতে হয়েছে তাকে। কাজের প্রতি সে বরং বড়ই সৎ ছিল। যা করেছে নিষ্ঠার সাথেই করে। যে মেয়ে একটা সময় দুমুঠো ভাত ভাত খাবারের জন্য কষ্ট করেছে, তার মাসিক বেতন এখন 70,000 টাকা। তারা ছোট্ট সংসারটা এখন খুব ভালোভাবেই চলে যায়। সময়ের সাথে সাথে বৃত্ত নিজে থেকে এখন অনেক কিছুই বুঝতে শিখেছে। ভালো মন্দ বোঝার বোধ বুদ্ধি হয়েছে তার। সে এখন স্কুলের জন্য নিজেই তৈরি হতে পারে, নিজের জুতো নিজেই পরে, এমনকি নিজেই ব্যাগ কাঁধে তুলে নিয়ে স্কুলে যায়। একা স্কুলে যেতে তার অসুবিধে হয় না। নিজে থেকেই পড়তে বসে। এই তো এবারও সর্বোচ্চ নম্বর পেয়ে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে ছেলেটা। মাঝে 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 মায়ের সঙ্গে অভিমান করে গাল ফুলিয়ে থাকে, দরজা বন্ধ করে রাখে। অন্যদিকে ছেলের এহেন কাণ্ডে বিন্দু তখন দরজার বাইরে দাঁড়িয়ে হাসে। আজও তার আজও তার অন্যথা হলো না। বৃত্ত কিছু একটা নিয়ে বিন্দুর সাথে অভিমান করেছে। সন্ধ্যা থেকে গাল ফুলিয়েছে, কথা বলছে না। বিন্দু যখন কথা বলতে এলো ঠিক তখনই ছেলেটা গড়ে এসে দৌড় দিয়েছে। বিন্দু ওকে সময় দিয়েছে মাত্র 10 মিনিট। এরপরে সে দুয়ারে কড়া নেড়েছে। সে বাইরে দাঁড়িয়ে থেকে বলছে, বাবা, রাগ কমেছে? প্রতি উত্তরে ভেতর থেকে গম্ভীর গলায় জবাব আসে, না। ভাত খাবে না মামুনি? তোমার জন্য ভাত বেড়েছি, নিজ হাতে খাইয়ে দেব বলে। কথাটা শেষ করে অপেক্ষা করলো বিন্দু। একটু পরে দরজা খোলার কট করে শব্দ হলো। বৃত্ত দরজা খুলেছে। বিন্দু ঠোঁট ঠোঁট টিপে হাসলো। ছেলেটার রাগ অভিমানের দৌড় এইটুকুই। এই তো দরজা খুলেই কেমন বলে উঠলো, চলো খাইয়ে দিবে, খিদে পেয়েছে আমার। প্রত্যুত্তরে কিছুই বলল না বিন্দু। বৃত্ত বড় বড় পা ফেলে ডাইনিং টেবিলের কাছে গেল। ওকে দেখে সাবিনা বেগমও আড়ালে হাসছেন। পেছনের পেছনে বিন্দুও এলো। বৃত্তর পাশের চেয়ারটায় বসলো। নিজ হাতে ছেলেকে খাইয়ে দিতে লাগলো। বৃত্ত আজ রাগ করেছিল মূলত সকালে বিন্দুকে বলেছিল তাড়াতাড়ি আসতে, তিনজনে মিলে সন্ধ্যায় ঘুরতে বের হবে। কিন্তু আজ অফিসে কাজের চাপ ভীষণ।
ছেলেকে দেওয়া কথাটাও বিন্দু ভুলে গিয়েছিল। এরপর বাসায় ফিরতে দেরি হয়েছে তার। রাত ৯টায় ফিরেছে সে। সেজন্যই রাগ করে ঘরে চলে গিয়েছিল ছেলেটা। সাবিনা বেগম সবটাই দেখলেন। এভাবে তো একটা সময় তিনি নিজের ছেলেকেও খাইয়ে দিতেন, কারণে অকারণে ছেলের মান ভাঙাতেন। মনে পড়তেই ভেতরটা হু হু করে উঠল। চোখ দুটো হলো ঝাপসা। তিনি সামনের প্লেটের খাবার নাড়াচাড়া করছেন। বিন্দু খেয়াল করছেন, জিজ্ঞাসা করলো, কাঁদছো না কেন মামুনি? কাঁদছো? সাবিনা বেগম তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল। বারবার চোখের পাপড়ি ঝাপটে অশ্রু চুষে নেওয়ার বৃথা চেষ্টা করলেন। মেকি হেসে বললেন, কই, না তো। বৃদ্ধ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তুমি মিথ্যা বলছো নানু। বিন্দু হেসে ফেলল। বহু বছর আগের স্টেশনের সেই কথাটা মনে পড়ে গেল তার। সেদিনও সেদিনও ঠিক এই কথাটাই বলেছিল বৃদ্ধ। সময় কত দ্রুত চলে যায়। 4 বছর আগে সে 4 বছর আগে যে 7 বছরের ছেলেটা তার কান্না ধরে ফেলেছিল, আজ সেই ছেলেটা অনেক বড় হয়ে গেছে। আর বিন্দু, সেও বদলেছে, অনেকটাই বদলেছে। আগের মানুষের দেওয়া আঘাতের হিসাব রাখতো। কে কি বলেছে তা কে তাকে বুঝতে পারেনি, কে তাকে ছেড়ে গেছে সবকিছুই মনে রাখতো। এখন আর ওসব মনে রাখে না। কারণ সে বুঝে গেছে জীবনে কিছু মানুষ চিরকাল পাশে থাকার জন্য আসে না, তারা মূলত আমাদেরকে শিক্ষা দিয়ে চলে যায়। আবার কিছু মানুষ রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও আত্মার আত্মীয় হয়ে যায়। সমাপ্ত। বিন্দু ও বৃত্ত। উর্মি আক্তার, উষা। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প শুধু আমাদের চ্যানেলেই পাবেন। এজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী গল্প যেন সবার আগে পান, বেল আইকনটি ক্লিক করে রাখুন।